আমি চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। বাংলাদেশের আজকের যে টেস্টের ফার্স্ট ডে, যদি আপনি বাংলাদেশের ব্যাটারদের দেখে থাকেন, তাদেরকে দেখে আপনার এই বাংলা গানটি কিন্তু মনে পড়ার কথা। কোনো ব্যাটারি আসলে বেশি সময় কিন্তু ক্রিজে থাকতে পারেননি। সব কিছু মিলিয়ে শরীফুলের আবারও কামব্যাক, বাংলাদেশ এখনও ম্যাচে রয়েছে। এবং কেমন করতে পারে বাংলাদেশ, কতটুকু আগের যে টেস্টটি ছিল সেই ধারাবাহিকতা রেখে কি বাংলাদেশ আবারও পারবে সেকেন্ড টেস্টটি উইন করে নিতে, আজকে সেসব নিয়েই কিন্তু আমাদের আলোচনা। শুরুতে একটি ছবি কিন্তু আমরা লক্ষ্য করছি আলোচনার শুরুতেই, সেটি নিয়ে একটু ছোট্ট করে কথা বলতে চাই। আমরা দেখছি যে জয়ের নায়ক যদি বলা হয় এখনো পর্যন্ত এই ফার্স্ট ডেতে, তিনি আসলে জয়ের নায়ক। হোল টেস্টের কথা বলছি না, আজকের দিনের কথা যদি বলি, অস্ট্রেলিয়ার যে 64 রানে বাংলাদেশকে আটকে দেওয়ার যিনি নায়ক, তিনি সেই স্টার্ক। এবং তার সহধর্মিনীকে আমরা দেখতে পাচ্ছি, আমি জানি তিনিও কিন্তু একজন নারী ক্রিকেটার অস্ট্রেলিয়ান টিমের। এবং তিনি আসলে ইন্টারভিউ করেছেন। ডেফিনেটলি প্রথম টেস্টেই তো চাইলে করতে পারেন, কিন্তু অস্ট্রেলিয়া তার সেই রিদমে ছিল না। এবং সেকেন্ড টেস্টে যেটি আসলে অস্ট্রেলিয়া করে দেখায় সেটি করে দেখাচ্ছে। এবং এককভাবে স্টার্ক বাংলাদেশকে যেভাবে ধসিয়ে দিলেন, ডেফিনেটলি হাজব্যান্ড ওয়াইফের এই কেমিস্ট্রি আপনি দেখতে চাইবেন। এবং সেই ছবি কিন্তু সেই কথাগুলোই বলছে। যা হোক, সেই আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না, একটু দেখে নিতে চাই স্কোর কার্ড আসলে কি বলছে, বাংলাদেশের দুর্বলতা, বাংলাদেশের শক্তি কোথায়। যদি ফার্স্ট ইনিংস নিয়ে একটু কথা বলতে চাই, যেমনটি বলছিলাম যে 64 রানেই আসলে বাংলাদেশের ইনিংস শেষ হলো এবং ব্যাটাররা খুব বেশি সময় কিন্তু ক্রিজে থাকতে পারেননি। এবং স্টার্ক একের পর এক যেভাবে বল করেছেন, যেভাবে বলে সুইং করছিল, তাতে ডেফিনেটলি ওই বলগুলা মোকাবিলা করে আসলে টিকে থাকাটা বেশ কঠিন ছিল। যদি একটি কারণ বলতে বলা হয়, তাহলে ডেফিনেটলি বলবো যে বলা হচ্ছিল যে ব্যাটারদেরকে আরও অনেক বেশি আসলে ক্রিজে সময় দিতে হবে। তবে এই পিচটা এখনো পর্যন্ত মনে হচ্ছে যে কিছুটা হয়তো বোলারদেরকে সহায়তা করছে। একটু স্কোর কার্ড নিয়ে আসলে কথা বলতে হয় যে সাদমান ইসলাম আমরা যদি বলি, ক্যামেরন গ্রিন তাকে ক্যাচ করেন এবং মিচেল স্টার্কের বল ছিল। এবং মিচেল স্টার্ক এখনো পর্যন্ত তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6টি উইকেট তিনি নিয়ে ফেলেছেন। খুব দারুণ বল করলেন, মেইডেন দিয়েছেন 6টি। এবং যার কারণে সাদমান ইসলাম তিনি কিন্তু কোনো রানই যুক্ত করতে পারেননি, ফিরে গেছেন প্যাভিলিয়ন। এবং তানজিদ হাসান সেই গত যে ফার্স্ট ইয়ার টেস্টটা ছিল সেখানের জয়ের নায়ক বলা হয়, 101 রানের বিশাল তার যে ইনিংসটি ছিল, তিনি কিন্তু ফিরে গেছেন আবারও 0 রান করে। এবং তাকে আবারও আসলে স্টার্ক ফিরিয়েছেন। এবং তারপরে আবারও আমরা দেখতে পাচ্ছি মোমিনুল হক, তিনি কিন্তু 9 রানে ফিরে গেছেন। 16টি বল তিনি খেলেছিলেন এবং আবারও স্টার্কের সেই দুর্দান্ত বোলিং। এবং আমরা দেখতে পাচ্ছি ক্যামেরন গ্রিন তিনি আসলে তাকে ক্যাচ করেন। এবং তারপরে নাজমুল হোসেন শান্ত, তিনিও একরকম 0 রানেই কিন্তু ফিরে গেছেন। এবং সেখানে আবারও স্টার্কের থাবা। এরপরে যদি একটু কথা বলি যে মুশফিকুর রহিম, তিনি মাত্র 5টি রান করতে পেরেছেন, তবে তিনি 42টি বল কিন্তু মোকাবেলা করেছিলেন। তাকে মনে হচ্ছিল মিস্টার ডিপেন্ডেবল, তিনি তার উপর হয়তো এই ম্যাচে আসলে ভরসা করা যেতে পারে, যেহেতু 42টি বল তিনি খুব দেখে শুনে খেলেছেন। কিন্তু তিনিও আসলে আর বেশি সময় টিকতে পারেননি। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি লিটন কুমার দাস, তিনি মাত্র 5টি বল খেলেছেন এবং তারপরে 11 রান করতে পারেন মিরাজ কিন্তু গত যে ফার্স্ট টেস্টটি ছিল সেখানে তার বোলিং, ব্যাটিং সব জায়গায় খুব দুর্দান্ত নৈপুণ্য আমরা দেখেছি। তবে মিরাজও আসলে পরাস্ত হন এবং মাত্র আমরা দেখতে পাচ্ছি তিনি 11টি রান করতে পারেন। তবে 51 বল তিনি কিন্তু খেলেছিলেন। এই যে 42-51 বল, এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল যে হয়তো বাংলাদেশ তার মোমেন্টাম ফিরে পেতে পারে, কিন্তু সেটার আসলে ধারাবাহিকতা আমরা দেখলাম না। এবং তারপরে 36টি রান গুরুত্বপূর্ণ যোগ করতে পারেন হাসান মাহমুদ। আমরা জানি যে হাসান মাহমুদ কিন্তু ফার্স্ট যে টেস্টটি ছিল সেখানে দুর্দান্ত বল করেছিলেন এবং দারুণভাবে সঙ্গ দিয়েছিলেন এই মিরাজকে। তিনি কিন্তু একজন অলরাউন্ডিং পারফরমেন্স তিনি আসলে দেখাচ্ছেন এবং বলের বাইরেও যে তিনি কার্যকরভাবে ব্যাটিং করতে পারেন সেটি আমরা লক্ষ্য করছি। এবং তিনি 36টি বল খেলে 10টি রান কিন্তু তিনি যুক্ত করতে পারেন আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে তাইজুল ইসলাম, তিনি নট আউট ছিলেন, 11টি রান যুক্ত করতে পারেন। তাসকিন আহমেদ, তিনি 1 রান যুক্ত করতে পারেন। এবং তারপরে শরীফুল ইসলামের পতনের মাধ্যমে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একরকম ব্যাটিংয়ের বা ইনিংসের আসলে বিপর্যয় ঘটে।
মোটামুটি যদি কে কত উইকেট নিল অস্ট্রেলিয়ার সেটার কথা বলি, তাহলে মিচেল স্টার্ক যেমনটি বলছিলাম যে 6টি উইকেট নিতে পারেন, জশ হ্যাজালউড তিনি 1টি উইকেট শিকার করেন এবং 3টি কামিন্স তিনি নিতে পেরেছেন এবং ওয়েবস্টার তিনি কোনো উইকেট এখনও শিকার করতে পারেননি, ওই ফার্স্ট ইনিংসে শিকার করতে পারেননি। মোটা দাগে বলতে গেলে বাংলাদেশ এখানে আসলে একরকম ব্যাটিং বিপর্যয় হয় এবং খুব ভালো বল করার কারণে বাংলাদেশের আসলে বলা যায় যে ব্যাটারদেরকে একরকম ধসিয়ে দিয়েছেন এবং সেই নায়ক স্টার্ক যেমনটি শুরুতেই বলছিলাম একটু চোখ রাখতে চাই যে অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংস, তবে স্বস্তির ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ যেভাবে করে কামব্যাক করলো আবারও শরীফুলের নৈপুণ্যে। এই শরীফুল তো ফার্স্ট ইনিংস ফার্স্ট টেস্ট তিনি খেলতে পারেননি, কিন্তু তাকে যখন আবার এই ইনিংসে সুযোগ দেওয়া হলো, একটা সোশ্যাল মিডিয়াতে আজকে দিনভর যখন বাংলাদেশের এরকম বোলিং আমরা দেখলাম যে ইতোমধ্যে 8টি উইকেট ফেলে দিয়েছে এবং 165 রানের আসলে তারা যুক্ত করতে পেরেছে, 101 রানের লিড হয়েছে। এখানে বলা হচ্ছিল খুব একটা বলা যায় যে হাস্যরস করে যে ক্যাঙ্গারুরা আসলে প্রস্তুতি নিলেন একরকম আর পরীক্ষায় বসে দেখছেন আর এক রকম প্রশ্নপত্র, এবং তিনি হচ্ছেন শরীফুল। একরকম ভাবতেই পারেননি যে এখানে আসলে শরীফুল। হাসান মাহমুদ তো ছিলেন প্রথম টেস্টে, সেকেন্ড টেস্টে যে আবারও বাংলাদেশ এরকম কিছু করে দেখাতে পারে। এখনো পর্যন্ত বাংলাদেশ কিন্তু তার সেই খেলায় আছে, যদি আগামীকালকে কিন্তু তাদের লক্ষ্য আরও 2টি উইকেট শিকার করা খুব দ্রুত, এবং সেটা করে ফেলতে পারলে হয়তো লিডটা যদি খুব বেশি না বাড়ে সেক্ষেত্রে বাংলাদেশ যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ভালো খেলতে পারে, এবং বলা হচ্ছে যে কবজির ব্যবহারটা করতে হবে। এখানে আপনাদেরকে একটু বলে রাখি, বাংলাদেশের ব্যাটাররা যেটা করলো, যখনই বলটা তারা মোকাবেলা করছে তখন সেই বলটা এমনভাবে যাচ্ছে যখন সেটা সরাসরি ব্যাটস যারা আসলে উইকেট কিপার বা যারা ফিল্ডার রয়েছে তাদের হাতে যাচ্ছে, কিন্তু ওই বলগুলো একটু কবজির মোচড়ে যদি ডান বায়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু রান নিয়ে নেওয়া সম্ভব, কিন্তু সেটা আসলে আমরা দেখিনি। এবং বলা হচ্ছে যে এই জায়গাতে বাংলাদেশের ব্যাটারদেরকে অনেক বেশি আসলে বিটুইন দ্য উইকেট রান নিতে হবে এবং রোটেট করতে হবে স্ট্রাইক, কারণ বড় শট খেলাটা যেমন রিস্কি হচ্ছে যেহেতু বলে সুইং আছে, ক্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং স্টার্ক যেরকম বল করছেন, এবং আমরা জানি যে হ্যাজালউড আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখেছি যে খুব দারুণ আসলে ফাস্ট বোলাররা আসলে সহায়তা পাচ্ছেন, সেক্ষেত্রে খুব দেখে শুনে একরকম খেলতে হবে এবং এই রানিং বিটুইনের মধ্যে আসলে অনেক বেশি আসলে সিঙ্গেল নিয়ে ওই রানটাকে আসলে রোটেট করে যেতে হবে। একটু কথা বলতে চাই, যেমনটি বলছিলাম যে কারা আসলে ভালো খেললো অস্ট্রেলিয়ার এই ফার্স্ট ইনিংসে। যদি বলি ট্রাভিস হেড, তিনি আসলে 22টি রান যুক্ত করতে পারেন, খুব দেখে শুনে আমরা দেখছিলাম যে খেলছিলেন, তবে খুব বেশি সময় কিন্তু আসলে সেটির ধারাবাহিকতা থাকেনি। ট্রাভিস হেড তিনি মাত্র দেখতে পাচ্ছি 22টি রান যুক্ত করতে পারেন 27 বল খেলে, এবং তারপরে আসলে 8টি রান যুক্ত করতে পারেন আমরা দেখতে পাচ্ছি রেনে শাও, তিনি কিন্তু ছিলেন না, যুক্ত হয়েছেন, এবং তারপরে লেবুশেনকে আমরা দেখতে পাচ্ছি তিনি 4টি রান যুক্ত করতে পারেন। শরীফুলের অ্যাটাক, এখানেও প্রথম উইকেটটাই তো শরীফুল নেন এবং তারপরে তাসকিন, তারপরে আবারও শরীফুল, এবং স্টিভেন স্মিথ তিনি যে আসলে উইকেটে থাকলে কি করতে পারেন সেটি আমরা কিন্তু দেখেছিলাম। একমাত্র বাংলাদেশের যে ফার্স্ট টেস্টটি ছিল সেখানে প্রথম ইনিংসে আসলে একরকম এই স্মিথই কিন্তু দৃঢ়তার পরিচয় দিয়েছেন, এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড টেস্টে তিনি কিন্তু 42টি রান যুক্ত করেছেন এবং 74টি বল তিনি খেলেছেন। আরও যদি তিনি আসলে ফিরে না যেতেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আরও বড় বিপদ হতে পারত, তবে ভালো কথা হচ্ছে যে তিনি ফিরে গেছেন। 42টি রান কিন্তু তিনি গুরুত্বপূর্ণ যোগ করে গেছেন, এবং ক্যামেরন গ্রিন এখনও এই মানুষটা ব্যাটিংয়ে রয়েছেন, ইতোমধ্যেই হাফ সেঞ্চুরি করে ফেলেছেন, 51টি রান তিনি করেছেন এবং স্ট্রাইক রেটও কিন্তু খুব দুর্দান্ত রয়েছে। আগামীকালকে বাংলাদেশের বোলারদের সব থেকে বড়, যেটি শুরুতেই বলছিলাম, তাকে ফিরিয়ে দিতে হবে, এবং সেটি করতে পারলে কিন্তু, কারণ নাথান লায়ন তিনি এখনও রয়েছেন, তিনি যদি আমরা জানি যে তিনি কিন্তু ব্যাটিংয়েও ভালো মোটামুটি সঙ্গ দিতে পারেন, এই জায়গাতে যদি আসলে তাকেও ফিরিয়ে দেওয়া যায়, এবং ডেফিনেটলি ক্যামেরন গ্রিনকে কিন্তু খুব দ্রুত বাংলাদেশকে ফেরাতে হবে যদি ম্যাচে ফিরতে হয়, কারণ অলরেডি 101 রানের লিড হয়েছে, সেই জায়গাতে যদি আরও বেশি রান যুক্ত হয় সেটি ডেফিনেটলি বাংলাদেশের জন্য কঠিন হবে, কারণ ওই দিকে কিন্তু মাত্র 64তেই একরকম বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় হয়। এবং তারপর একটু কথা বলতে চাই যে এরপরে কিন্তু জশ হ্যাজালউড তিনিও ব্যাটিংয়ে নামবেন, এবং বাংলাদেশের যারা কত উইকেট পেলেন সেটা নিয়ে যদি কথা বলি, তাসকিন আহমেদকে আমরা দেখতে পাচ্ছি তিনি একটি উইকেট শিকার করতে পারেন, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি হাসান মাহমুদ এখনও তিনি কোনো উইকেট পাননি। শরীফুল ইসলাম তিনি 6টি উইকেট নিয়েছেন, এবং তাইজুল ইসলাম এখনও কোনো উইকেট পাননি, এবং মেহেদী হাসান মিরাজ একটি গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু শিকার করেছেন। এবং
যদি স্টারকে নিয়ে আসলে খুব আলোচনা করতেই হয়, কারণ যে নৈপুণ্য তিনি দেখালেন আমরা দেখলাম, তার কি সুইং, কি দুর্দান্ত। এবং এইখানে তিনি আসলে বোলারদেরকে কিছু একটু এগিয়ে রেখেছেন। তিনি কি বলেছেন যদি একটু বলি, যে আজ 22 বলের মধ্যে বাংলাদেশের 5 ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন এই স্টার্ক, কিন্তু এটা দ্রুততম 5 রেকর্ড নয়। এর আগে কিন্তু টেস্টের সবচেয়ে দ্রুততম যে 5 রেকর্ড সেটি মাত্র 15 বলে, সেটিও কিন্তু স্টার্কেরই। গত বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 উইকেট নিতে 15 বল লেগেছিল তার। ওই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছিল মাত্র 27 রানে। কিন্তু বাংলাদেশ আসলে এই জায়গাতে সৌভাগ্যবান, এবং বাংলাদেশকে যদি আসলে এই ম্যাচে ফিরতে হয় তাহলে ডেফিনেটলি আগামীকালকে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব, আমরা ক্যামেরন গ্রিনকে দেখছিলাম, তিনি যদি আরও থিতু হতে পারেন, সেখানে আরও কিছু রান যুক্ত করে ফেললে লিডও বাড়বে এবং বাংলাদেশের চাপ কিন্তু বাড়বে। এবং যত দ্রুত সম্ভব ব্যাটিংয়ে আবারও ওই দৃঢ়তার পরিচয় দিতে হবে। এবং কবজির যে ব্যবহারের কথা বলেছি, ওই জায়গাটাতে স্ট্রাইক রোটেট করে করে খেলে রান যুক্ত করতে হবে বাংলাদেশকে। এবং ডেফিনেটলি আশা করব 23 বছর পর বাংলাদেশ যেভাবে আসলে ফিরে গেছে, বাংলাদেশ যে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে, সেকেন্ড টেস্টেও আসলে সেই তেমনটি ঘটবে। দর্শক, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই ছিল।